যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে অদৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ। হয় না চঞ্চল কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্থর। আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে। সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream. কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। এই নাস্তা করতে এসো তাড়াতাড়ি। এই তো আসছি, 2 মিনিট। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। এত তাড়াতাড়ি অফিস গিয়ে কি করবে শুনি? কি আবার, বসকে রিপোর্ট করতে হয় ঠিক 9টার সময়। এই দেশে 9টা যা 9:30টাও তাই। এই বসের ক্ষেত্রে এই নীতি একবারই যায় না। টোটালি পাংচুয়াল টাইপ। আমি যতটুকু জানি, কাজের ক্ষেত্রে যে যত বেশি পাংচুয়াল, তার সংসার জীবন ততই ড্যাশিং। তিনি তার পার্সোনাল লাইফে কেমন সেটা আমি কি করে জানবো? মাঝে মাঝে বসদের পার্সোনাল লাইফের ব্যাপারে কিন্তু খোঁজ রাখতে হয়। ওকে, আই উইল থিংক অ্যাবাউট ইট। স্মার্ট অফিসার। অফকোর্স। আচ্ছা, আমি বের হচ্ছি। বের হওয়ার সময় কিন্তু ডোর লক করতে ভুলবে না। ওকে অফিসার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং অফিসার। 5 মিনিট 3 সেকেন্ড লেট। সরি স্যার, আজকে ব্রেকফাস্ট টেবিলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে বলতে একটু লেট হয়ে গিয়েছিল। কিন্তু আপনার ব্রেকফাস্ট টেবিলের আলোচনার জন্য তো সরকার আপনাকে বেতন দেয় না, নিশ্চয়ই জানেন। সরি স্যার। নেক্সট টাইম মাথায় রাখবেন। শিওর স্যার। আচ্ছা, ওই মেহেদিবাগের ডাবল মার্ডার কেসটা কি হলো? ইট ইজ এ ওপেন অ্যান্ড শর্ট কেস স্যার। স্বামী, স্ত্রী আর বাচ্চা দুটো ছাড়া বাড়িতে আর কেউই ছিল না। সেদিন সন্ধ্যাবেলা ভিকটিমের বড় ভাই, মানে স্বামীর বড় ভাই, সেখানে গিয়েছিল। সবকিছু ঠিকঠাকই ছিল। পরের দিন সকালে হাজবেন্ডের লাশ পাওয়া যায়। নিশ্চয়ই 8 বছরের বাচ্চা খুন করেনি তার বাবাকে। সো ইটস ক্লিয়ার যে তার ওয়াইফই তাকে খুন করেছে। কিন্তু সে স্বীকারোক্তিতে তো সেটা বলেনি। তিনি বলছেন রাতে তার বাড়িতে ডাকাত ঢুকেছিলেন। কিন্তু স্যার, ডাকাত শুধু কেন হাজবেন্ডকেই মারবে? ওয়াইফের শরীরে তো কোনো মারের দাগই নেই। পয়েন্ট। স্যার, আমি ইনভেস্টিগেশন করে যা জেনেছি, ওদের বাসায় একটা ছেলে সাবলেট থাকতো। সেই ছেলে ঠিক গত মাসেই বাসাটা ছেড়ে চলে যায়। সে কোথায় গেছে কেউ বলতে পারছে না। আপনি কি তাহলে তাকে সন্দেহ করছেন? সন্দেহ না, আই এম কোয়াইট শিওর মার্ডারের প্ল্যান হয় অনেক আগে। আমি ধারণা করছি ভিকটিমের স্ত্রী ওই সাবলেটের ছেলেটার সাথে পরকীয়া সম্পর্কে ছিলেন এবং তারা প্ল্যান করেই এই মার্ডারটা করেছে। কিন্তু আপনি তো বলছিলেন সেই ছেলেটি আগেই বাসা ছেড়ে দিয়েছে। কিন্তু স্যার, বাসা ছেড়ে দিলে সেখানে যে আর আসা যায় না এমন তো কোনো কথা নেই। সেদিন রাতে সেই ছেলে আবার এসেছিল এবং ওরা দুজন মিলেই মার্ডারটা করেছে। কিন্তু সেটা প্রমাণ করবেন কিভাবে? আমি একটা টিম পাঠিয়েছি খুলনায়। আমার কাছে ইনফরমেশন আছে ওই ছেলে এখন খুলনায় আছে। ওকে ধরতে পারলেই সব প্রবলেম সলভ। ওকে, আমাকে আপডেট দিতে থাকবেন। প্রথম দৃশ্য শুনে যদিও মনে হচ্ছিল সাজিদ এবং মেহেরুন আলাদা দুটো জায়গায় কাজ করে, কিন্তু আদতে নাস্তার টেবিলে বসে মেহেরুন যে বসের সম্পর্কে বলছিল, সেই বস আসলে সাজিদই। তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে প্রায় 5 বছর। বিয়ের আগে থেকে একটু আধটু পরিচয় ছিল বটে, কিন্তু সেটাকে প্রেম বলা যায় না। বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজই ছিল। দুজনেই পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কাজ করেন। কর্মস্থলে সাজিদ মেহেরুনের অফিসের বস। সাজিদ অফিসিয়াল ব্যাপারে এতই পাংচুয়াল যে অনেকদিন পর্যন্ত ডিপার্টমেন্টের কেউ বুঝতেই পারেনি প্রফেশনাল সম্পর্কের বাইরে তাদের মাঝে একটা নিগুড় সম্পর্ক আছে। অনেক কেস সলভ করেছে তারা জীবনে, কিন্তু তাদের জীবনে হঠাৎ এমন একটা কেস আসে যে কেসটা তাদের জীবনকে এফোড় ওফোড় করে দেয়। কি ছিল সেই কেস? ঘটনার পরিপ্রেক্ষিতে জানবো আমরা সেটা।
কেসটা সলভ হলো তাহলে, গুড জব। বস হিসেবে বললে? অফিসের বাইরে আমি একদমই বসগিরি করি না। তা ঠিক। আচ্ছা শোনো না, চলো না কোথাও থেকে ঘুরে আসি। তোমার বস ছুটি দেবে তোমাকে? এটা অবশ্য বড় সমস্যা, তাহলে বাদ দাও। না না না, বাদ কেন হবে? আমি তোমার বসের সাথে কথা বলবো। সে ঘাট তেরা পাবলিক, কারো কথা শুনে না। কি বললা? যা সত্য তাই বলেছি। অফিসের পিয়ন থেকে শুরু করে সবাই তাকে আড়ালে ঘাট তেরাই ডাকে। ওকে, অফিসের পিয়নদের খবর নিতে হবে দেখছি। সত্য বলা কি দোষ? সত্য বলা দোষ না, কারো আড়ালে তাকে ঘাটতারা বলা দোষ। তুমি রেডি? ফরওয়ার্ড। ঝগড়া। কথার মোড় যেদিকে যাচ্ছে মনে তো হচ্ছে তুমুল ঝগড়া হয়ে যাবে। তুমি রেডি হলে শুরু করি। কোনো দরকার নাই, কাল সকালে অফিস যেতে হবে। গুড ডিসিশন। আচ্ছা শোনো, একটু ফ্রিজ থেকে পানির বোতলটা এনে রাখো না প্লিজ। রাতে হুটহাট করে এত পিপাসা পায়। ওকে ম্যাডাম। মেহরুন, মেহরুন, স্যার আমি তো পড়ে এসেছি। মেহরুন, এদিকে আসো, আসো না। না স্যার, আমার ভালো লাগে না। আরে আসো না, আমি একটু আদর করে দিই। না, আমি বাসায় যাব, আমি পড়বো না। আহা, এখনো তো বাসায় যাওয়ার সময় হয়নি। আসো না, আমার কাছে আসো। না 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 না। মেরুন, কি হলো? কিছু না। আবার খারাপ স্বপ্ন দেখেছো? এই নাও পানি খাও। এমন অদ্ভুত স্বপ্ন আমি কেন দেখি? ইটস ওকে, স্ট্রেসে থাকলে এমন হয়। সরি, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। তুমি ঘুমাও, আমার ঘুম পাচ্ছে না। আমি একটু বারান্দায় বসছি। একা বসবে কেন? আশ্চর্য, তোমাকে একা রাখার জন্য কি আমি আছি? চলো একসাথে বসি। কফি খাবে? তোমার হাতের কফি কি আমি কোনোদিন মিস করেছি? তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যালো মেহরুন, একটু আমার রুমে আসেন, ইটস আর্জেন্ট। আসছি স্যার। স্যার আসবো? প্লিজ কাম ইন, বসুন। নিউজ দেখেছেন? জি স্যার। একটা 14 বছর বয়সী বাচ্চার লাশ পাওয়া গেছে, কিন্তু কোনো সাসপেক্ট নেই, কোনো ক্লু নেই। কিন্তু স্যার কেসটা তো অনেকদিন আগের, নোয়াখালীর। ওখানকার পুলিশ সুপার কি করলেন এতদিন? হি ইজ টোটালি ফেইলড। সেজন্যই ডিআইজি সাহেব কেসটা আমার কাছে দিয়েছেন। কিন্তু স্যার এতদিনে ওরা কি কোনো ক্লুই বের করতে পারেনি? মানে ফ্যামিলির কারো উপর সন্দেহ বা অন্য কোনো কারণ? না, কিন্তু যতটা আমি ফাইল ঘেটে জানলাম, সেদিন মেয়েটা খুব স্বাভাবিক ছিল। সকালে টিউশনে গিয়েছিল, কিন্তু বিকেল থেকে মেয়েটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর ওর বাবা মা থানায় ডায়েরিও করেছে, কিন্তু 2 মাস পর তার লাশ পাওয়া যায়। আই সি। আমি চাই আপনি একটা টিম নিয়ে সেখানে যান এবং কেসটা সলভ করুন। আমি আর অন্য কাউকে বিশ্বাস করতে পারছি না। ওকে স্যার, আমি যাব। আর আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, এই কেসে আপনাকে হেল্প করার জন্য একজন স্পেশাল অফিসারকে বদলি করে আনা হয়েছে। স্পেশাল অফিসার? কে? ধ্রুব সেন। ধ্রুব সেন? মানে ধ্রুব? বাট হঠাৎ করে ও, মানে? যেহেতু কেসটা খুব সেন্সিটিভ, তাই ডিআইজি সাহেব আর কোনো রকম রিস্ক নিতে চাননি। তার মতে ধ্রুব সেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফিসার, এবং এই কেসের পুরোটা সময় জুড়েই সে আপনার সাথেই থাকবেন। আশা করছি কেসটা খুব দ্রুত সলভ করে আসতে পারবেন। হোপ সো স্যার। আচ্ছা, ধ্রুব সাহেব আজকের মধ্যেই চলে আসবেন। আমি নোয়াখালী পুলিশ সুপারকে বলে রাখবো, উনি সব ব্যবস্থা করবেন। আপনারা তাহলে আগামী সপ্তাহের মধ্যেই রওনা হয়ে যাবেন। ওকে স্যার। মেহের, ধ্রুব, কেমন আছো? ধ্রুব সেন, বসুন। মেহের? অফিসার মেহরুন সাজিদ রহমান। ওহ, মাই মিস্টেক। কফি বলবো? নো থ্যাঙ্কস।
আমি আরিফ সাহেবকে সব বলে দিয়েছি, উনি এখানকার সেকেন্ড অফিসার, উনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিবেন। নাও প্লিজ এক্সকিউজ মি। ইয়া শিওর। আসছেন ম্যাডাম? আমি কফি বানিয়ে রেখেছি। কি করে বুঝলে আই ব্যাডলি নিড আ সিপ অফ কফি? যেদিন তুমিও আমাকে ভালোবাসবে সেদিন তুমিও বুঝবে। এটা কেমন কথা? এই নাও তোমার কফি। এই কেসটা তোমার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা কেস মেহরুন, খুব মনোযোগ দিয়ে সলভ করবে। সাজিদ প্লিজ ডোন্ট অ্যাক্ট লাইক এ চাইল্ড। একমাত্র তোমার কাছে এসেই তো আমি শিশু হয়ে যাই। দেখো সাজিদ, এসব ঘটনা অনেক আগেই আমি ভুলে গেছি। সেটা আমি মেনে নিতাম যদি কিবোর্ডের মতো মানুষের মস্তিষ্কেও একটা ডিলিট বাটন থাকতো। কিন্তু মজার বিষয় কি জানো, ডিলিট বাটন না থাকলেও ব্যাকস্পেস বাটন কিন্তু আছে। সাজিদ, এই কেসটা তুমি আমাকে দিয়েছো। ইনফ্যাক্ট ধ্রুব যে এই কেসের পার্ট আমি কিন্তু সেটাও জানতাম না। তুমি চাইলে আমি এখনই ব্যাক অফ করতে পারি। আরে না না, কি যে বলো, আমি তো তোমাকে কিছুই বলছি না। আর আমি চাই কেসটা থ্রুতে হলো তোমাদের মাঝে সব ঝামেলা শেষ হয়ে যাক। ঝামেলা শেষ হয়ে যাবে মানে? শেষ তো সবকিছু অনেক আগেই হয়ে গেছে, নতুন করে শুরু কিংবা শেষ করার তো কিছু নেই। দেখো, একটা সময় তুমি ধ্রুবকে ভীষণ ভালোবাসতে, সেও বাসতো নিশ্চয়ই। একা একপাক্ষিক ভালোবাসার মতো মানুষ তো তুমি নও। তোমার ভালোবাসা পেতে অনেক কাঠখোট্টা পোহাতে হয়েছে তাকে, সেটা আমি নিশ্চয়ই বুঝি। এমন একটা সম্পর্ক কেনই বা ভেঙে গেল সেটাই বুঝতে পারলাম না। আসলে বিয়ের শুরুতে তো তুমি আগেই বলে দিয়েছিলে এই ব্যাপারে কোনো কথা না বলতে, তাই আমিও আর কিছু জিজ্ঞেস করিনি। তাহলে এখন এসব কথা কেন উঠছে? ওই নামটা আমি আমার জীবন থেকে মুছে ফেলেছি সাজিদ। আমি যা করছি দ্যাটস জাস্ট মাই ডিউটি। ওকে ওকে, কাম ডাউন। তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছি না সাজিদ, আমি তোমাকে মাত্র 2 মাসের পরিচয়ে বিয়ে করেছিলাম। এই ভেবে আমার কেন যেন মনে হয়েছিল তুমি আমাকে বুঝবে। আমার অতীতের ক্ষত তুমি কোনোদিন দগদগে করবে না। ওকে, আই এম রিয়েলি সরি। সাজিদ বিলিভ মি, জীবনের ওই চ্যাপ্টারগুলোকে আমি ক্লোজ করে দিয়েছি। আমার জীবনে সেসবের আর কোনো জায়গা নেই। জায়গা থাকার মতো খালি জায়গা আমি রেখেছি কোথায়? আচ্ছা, এসব কথা অনেক হয়েছে, ছাড়ো। এখন চলো খেয়ে ঘুমিয়ে পড়ি, কাল তো তোমাকে অনেক জার্নি করে অনেক দূরে যেতে হবে। চলো। মানুষের জীবন সংক্ষিপ্ত ভাবলে ভীষণ সংক্ষিপ্ত, আমরা দীর্ঘ ভাবলে ভীষণ ক্লান্তিকর। এই দুই ভাবনার কোনোটারই পক্ষে যেতে পারে না মেহেরুন। সাজিদের কথা ভাবলে মনে হয় এই তো সেদিন মেহেরুনের বাবা সাজিদের সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছিল। মেহেরুন ট্রেতে করে চা নিয়ে এলো। সাজিদের চোখগুলোর দিকে আর চোখে তাকাতেই বুকের ভেতরটা ধক করে উঠল মেহেরুনের। চোখ দুটো মেহেরুনের ভীষণ পরিচিত, চোখ দুটো হুবহু ধ্রুবর মতো। মানুষ যাকে ভালোবাসে তাকে যে কোনো বাহানায় যে কোনো রূপে আঁকড়ে ধরে রাখতে চায়। সেই জন্যই মেহেরুন সাজিদকে বিয়ে করেছে। সাজিদ হয়তো তা আজও জানে না, কিংবা হয়তো জানে। সাজিদ কখনো কোনো অভিযোগ করে না। একপাক্ষিক ভালোবাসার একটা ভয়ঙ্কর শক্তি ছেলেটার মাঝে আছে। ধ্রুব আর মেহেরুনের প্রেম ছিল 6 বছরের। পুরো বিশ্ববিদ্যালয় জীবনটা একসাথে দাপিয়ে বেরিয়েছে দুজন। বিশ্ববিদ্যালয়ের পাড় চুকিয়ে দুজনেই চাকরির পেছনে ছুটছিল। মেহেরুনের চাকরিটা আগেই হয়ে যায়। ধ্রুবর মনে হতে থাকে এই চাকরি নিয়ে মেহেরুন অহংকার করে। এই নিয়ে টুকটাক তর্ক বিতর্ক লেগেই থাকতো। একদিন হঠাৎ সবকিছু শেষ হয়ে গেল। তাদের সম্পর্কটা এমন ছিল যে ভাঙার অনেকদিন পরেও তাদের বন্ধুরা বিশ্বাস করতে পারেনি। বিশ্বাস করল মেহেরুন যখন সে বিয়ের পিড়িতে বসল। যদিও সম্পর্কটা ভেঙেছিল ধ্রুব, তবুও কেন জানি ধ্রুব আজও বিয়ে করেনি। একরকম জেদের বশেই মেহেরুনের ডিপার্টমেন্টে চাকরি নেয় ধ্রুব, এবং খুব অল্প সময়ে নিজেকে সেরা বলে প্রমাণ করে। আজ এতদিন পরে একই গাড়িতে মেহেরুনের সাথে একই কেসের ইনভেস্টিগেশন করতে তাদের যেতে হবে, এই কথা তাদের দুজনের কেউই ভাবেনি। এই মুহূর্তে গাড়িতে বসে আছে তারা। হাইওয়েতে চলছে গাড়ি। মেহেরুনের তন্দ্রা কখন এসেছিল সে নিজেও জানে না। আর তন্দ্রার মাঝেই
কোথায়? এই যে আমার কাছে, আয়, তাড়াতাড়ি আয়। না, আমি যাব না, আমি যাব না। 2 একে 2, 2 দুগুণে 4। না, আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। মেহরুন, তুই ওর কাছে যাস নে, খেয়ে ফেলবে। পালা মেহরুন, তুই পালা। মেহরুন, মেহরুন, আমি আমি যাব না, আমি যাব না, মেহরুন, মেহরুন, কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি যাব না, আমি যাব না। কাম ডাউন, কিচ্ছু হয়নি, কোথাও যেতে হবে না, সবকিছু ঠিক আছে। পানি। ড্রাইভার, পানি কোথায়? ও, পেয়েছি, এই নাও। আর ইউ ওকে? আমি ঠিক আছি। তুমি এখনো সেই স্বপ্নটা দেখো? দেখি, প্রায় দেখি। আমি কিছুতেই বের হতে পারি না, কিছুতেই না। কেন যাইতেছিস মা এগুলোর মধ্যে? যাইস না, পালা পালা। ওই কিন্তু মানুষ না, পিশাচ। পয়সা রইছে তোর জন্যে। কে? এই, কে আপনি? ওই আমারে চিনে। কিরে মা, আমার চিনিস নাই? যাইস না, যাইস না, ওইখানে যাইস না। আরে, কোথায় গেল? ড্রাইভার, গাড়ি থামান। বাইরে তো কেউ নেই, আশ্চর্য। আচ্ছা, তুমি কি চেনো লোকটাকে? মনে করতে পারছি না ঠিক। আচ্ছা, ঠিক আছে, রিল্যাক্স, আমি দেখছি। ড্রাইভার, সামনে কোনো চায়ের দোকান দেখলে দাঁড়াবেন। চলো একটু চা খেয়ে আসি। তুমি যাও, আমার ভালো লাগছে না। একটু চা খেলে ভালো লাগবে, চলো। তুমি যাও না, আমি বসি। আমার আসলে ভালো লাগছে না কিছু। কেন, আমার সাথে কি 1 কাপ চা খাওয়া যায় না? তুমি শুধুই আমার কলিগ, সেই হিসেবে খাওয়াই যায়। প্লিজ। মামা, 2 কাপ চা দিয়েন। আচ্ছা, কেসটা কি স্টাডি করেছো? তুমি কাজের ব্যাপারে এখন অনেক সিরিয়াস। এখানে আমার আশাই কাজের জন্য। অন্য কোনো কারণে আসার কথা আমি আশাও করি না। যাই হোক, কেসের ব্যাপারে তুমি যে ফাইলটা দিয়েছো সেটাই পড়েছি, এর বাইরে আর কোনো আপডেট পাইনি। একটা সত্যি কথা বলবো? তুমি আবার কবে থেকে সত্যি বলা শুরু করলে? আমি সবসময় সত্যি বলি। জাস্ট কিডিং, বলো। আমি কেসটা নিতাম না। তাহলে নিলে কেন? জানি না, কেসটা আমাকে ভীষণভাবে টানছিল। কেন সেটা বুঝতে পারছি না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আচ্ছা, তোমার সেই সমস্যাগুলো কি এখনো হয়? আগের কোনো সমস্যাই আমার জীবনে এক্সিস্ট করে না। এখন উঠি, এমনি পৌঁছতে পৌঁছতে আরো অনেক সময় লাগবে। ও হ্যাঁ, চলো। হ্যালো। হ্যাঁ, পৌঁছে গেছো ঠিক মতো? হ্যাঁ, এই মাত্র এসে পৌঁছালাম। তোমার কণ্ঠটা খুব ক্লান্ত লাগছে, তুমি একটু রেস্ট নাও। তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করো। রাখছি। কে? আমি রুবি। রুবি, তুই? হ্যাঁ, আমার এখানে ভালো লাগে না রে। তুই কোথায় রুবি? আমি এই যে এখানে চাপা পড়ে আছি। তুই আয় না, আমাকে নিয়ে যা। আমার এখানে দম বন্ধ হয়ে আসে। তুই কোথায় বল, আমি এক্ষুনি আসছি। তুই তাড়াতাড়ি আয় না। এই দেখ, এখানে থাকতে থাকতে আমার চেহারাটা কেমন যেন হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ, ঘুমিয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, না মানে কি ব্যাপার, তোমার কি হয়েছে? তোমার
কথা এরকম শোনাচ্ছে কেন? সাজিদ, আবার সেই স্বপ্নটা। আবার সেই স্বপ্ন দেখেছো? আচ্ছা, শান্ত হও, জাস্ট একটা স্বপ্নই তো, কিচ্ছু হয়নি। তুমি ঘরের লাইটটা অন করে ঘুমাও। না, আমি আর ঘুমাবো না। আচ্ছা, তুমি কেন ফোন করেছিলে? ও, আমি ওই আইস ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না, মাথাটা একটু ধরেছে তো। ও, আলমারির নিচের দিকে কম্পার্টমেন্টে আছে, দেখো। আচ্ছা, সমস্যা নেই, আমি খুঁজে নিচ্ছি, তুমি রেস্ট নাও। ঘুম ভালো হয়েছে? কাজের জায়গায় এসে আমি ঘুমাই না। সে কি, এসে পৌঁছেছি তো সেই ভোরে। এসে একটু আশপাশে মানুষের সাথে কথা বলছিলাম। তুমি নিশ্চয়ই ঘুমিয়েছো? না, আজকাল আমিও কাজের ব্যাপারে একটু সিরিয়াস হয়েছি। সকালে এসে ডাক্তারের সাথে কথা বলেছি। লাশের কাপড়টা সরান। শরীরের কোথাও তো কোনো স্পট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শুধু হাতের আঙুলগুলো কাটা আর গলায় দাগ। পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? পোস্টমর্টেম রিপোর্ট বলছে মেয়েটাকে খুন করার আগে রেপ করা হয়েছে। আই সি। ওর পেটের নিচেও তো একটা কাটার দাগ দেখা যাচ্ছে। ওর বাবা মা যে জিডি করেছিল সেখানে ওর বয়স বলেছে 6। হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্টও তাই বলছে। আচ্ছা, ঠিক আছে, চলো থানার দিকে যাই। এখানকার ডিউটি অফিসারদের সাথে একটু কথা বলা দরকার। হ্যাঁ, চলো। ধ্রুব, একটু দাঁড়াও। কি হলো? মেহরুন, মেহরুন! কে তুমি? আমাকে মর্গে একলা ফেলে কেন এসেছো? মর্গে? হ্যাঁ, এইবারে আমার মতো আরো অনেক আছে। গার্ড, এই গার্ড! কেউ আসবে না, এখানে আমার মতো অনেকে আছে, আমাদের নিয়ে যাও। কোথায় আছে? কে আছে? আছে, আরো আসবে, আরো আসবে। কোথায় যাচ্ছ? এই শোনো, কে? আমি আসবো? হ্যাঁ, এসো। এখন শরীর কেমন? আমি ঠিক আছি। আচ্ছা, হঠাৎ এমন মাথা ঘুরে পড়ে গেলে? মানে, ডাক্তার অবশ্য বলেছে টেনশন করার কিছু নেই। আবার ডাক্তারকে ডাকার দরকার কি ছিল? এটা তেমন বড় কিছু না, আমার এমন মাঝে মাঝে হয়। কিন্তু আমার কাছে বড়। কিছু বললে? না, কিছু না। আচ্ছা, কেসটার কি হলো? থাক না, সেসব নিয়ে কাল কথা বলা যাবে। তুমি আজকে রেস্ট নাও। না না, আমি ঠিক আছি, বলো। আমি ভিকটিমের পরিবারের সাথে কথা বলেছি, আশেপাশে মানুষের সাথেও কথা বলেছি। সবার স্টেটমেন্ট মোটামুটি এক। তাকে শেষ দেখা গেছে বিকেলে। হ্যাঁ, সেটা তো আমরা আগেই জেনেছি, কিন্তু কোথায় দেখা গেছে, কার সাথে দেখা গেছে, এসব কিছু কি জানা গেছে? সেটা জানা জানি, যেই শিক্ষকের কাছে পড়তো, মানে ওই কোচিং সিস্টেম করে পড়ায় আর কি, ওনার বাসার পাশের এক দোকানদার বলল ওইদিকে ওকে দেখা গেছে। আচ্ছা, তাহলে ওই শিক্ষকের সাথে কথা বলা দরকার। হ্যাঁ, কিন্তু উনি কয়েকদিন আগেই এখান থেকে চলে গেছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তার কোনো রকম ইনফরমেশন কারো কাছে নেই। এখানে কোনো চাকরিও করতো না, এই টিউশনই করিয়েই চলতো। ওকে, তার মানে কেস 80% সলভ হয়ে গেছে। আমারও তাই মনে হয়েছে। ওই লোককে খুঁজে বের করতে পারলেই আমরা কেসটা সলভ করতে পারবো। আচ্ছা, সে যে বাড়িতে থাকতো, সেই বাড়িওয়ালার কাছে তার কোনো ইনফরমেশন? আমি গিয়েছিলাম, তার কাছে কোনো ইনফরমেশন নেই। সেই লোক বলল একাই থাকতো এখানে, তার কোনো পরিবার ছিল না। 2 রুমের ফ্ল্যাট, এক রুমে নিজে থাকতো, আরেক রুমে ব্যাচ করে বাচ্চাদের পড়াতো। এটা কোনো কথা হলো? বাড়িওয়ালাকে সিজ করতে হবে তাহলে। কারো ইনফরমেশন না নিয়ে বাড়ি ভাড়া কেন দেবে? আমি থানায় ইনফর্ম করে দিয়েছি, ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ওই ফ্ল্যাট মানে যেখানে সে থাকতো সেটা কি খালি আছে? না, সে তো অফিসিয়ালি ছেড়ে দিয়েছে বাসা, এখানে নতুন ভাড়াটিয়া উঠেছে। এখানকার ডিউটি অফিসার কি করছে আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এসব নিয়ে ভেবো না, কাল দেখা যাবে। এখন তুমি রেস্ট নাও।
গুড নাইট। আচ্ছা ধ্রুব, হুম? তুমি কি ঢোকার সময় বাইরে কাউকে দেখেছো? না তো, কাকে দেখবো? কোনো বাচ্চাকে কি বেরিয়ে যেতে দেখেছো? না, এখানে বাচ্চা আসবে কোত্থেকে? না, এমনি বললাম। আচ্ছা ঠিক আছে, আমি নিচের ফ্লোরে আছি, কোনো সমস্যা হলে আমাকে কল দিও। থ্যাংক ইউ। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. হ্যালো, গুড মর্নিং। এতক্ষণে মনে পড়লো? তুমিও তো আমাকে ভুলে গেছো। মানুষের মাথায় তো ডিলিট বাটন থাকে না। আমার তীর দিয়ে আমাকে বিদ্ধ করছো? তুমি নিজের খেয়াল রাখছো তো? রাখছি। এখানে কেসটা প্রায় সলভ হয়ে গেছে। ভিকটিমকে শেষ দেখা যায় তার টিউশনের টিচারের বাসায়, এবং ঘটনার পর থেকেই টিচারও পলাতক। তাকে খুঁজে বের করতে পারলেই কেসটা সলভ হয়ে যাবে। গ্রেট জব, কিন্তু আরেকটা ঝামেলা আছে। কি ঝামেলা? মেহেরপুর, হবিগঞ্জ আর কিশোরগঞ্জের 3টা লাশ পাওয়া গেছে। তুমি আমাকে যে পোস্টমর্টমের রিপোর্ট দিয়েছো সেখানে বয়স এবং সব সিমটম মিলছে। হোয়াট? হ্যাঁ, এবং আরো 2 জায়গায় 2টা ডেড বডি পাওয়া গেছে। সেই ডেড বডিগুলোর বেশ পুরনো, প্রায় 10 বছর। ও মাই গড! এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তাদের অনেকের পরিবার বলছে তারা যে টিউশন টিচারের কাছে পড়তো তার বাড়ির আশেপাশে ভিক্টিমদের দেখা যায়। দেন ইটস আ ওপেন অ্যান্ড শর্ট কেস। সেই টিচারকে ধরলেই সব সলভ হয়ে যাচ্ছে। কিন্তু তাকে তো ধরা যাচ্ছে না, সে কোথাও কোনো ট্রেস রেখে যায়নি। আমি অবশ্য সব জায়গায় সোর্স লাগিয়ে রেখেছি। হোয়াট আই সাজেস্ট ইজ, ওখানে তোমাদের আর কোনো কাজ নেই, সো এখানে চলে আসাই ভালো। অবশ্য তুমি যদি চাও আরো কিছুদিন থাকতে পারো। কি সব যে উল্টাপাল্টা কথা! আমি কেন থাকবো? আমি আজ দুপুরে রওনা দিচ্ছি। অপেক্ষায় থাকলাম। ফিরে আসার পরে 2 মাসের মধ্যে আরো 3টা লাশ পাওয়া যায়। সবার বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। এরই মধ্যে সমস্ত দেশ চাঞ্চল্যকর এসব খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে। কোনো কোনো লাশে শুধুমাত্র কঙ্কাল পাওয়া যায়। পুলিশের সব সন্দেহ একজনের উপরেই, কিন্তু কিছুতেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনই একটা লাশে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে আঁতকে ওঠে মেহরিন। এতদিনের সব কথার উত্তর পেয়ে যায় সে। যে লাশটা পাওয়া যায় সেই লাশটা তার ছোটকালের বন্ধু রুবির, যে আজ থেকে প্রায় 15 বছর আগে হঠাৎ একদিন হারিয়ে যায়। তার লাশ এতদিন পরে! নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না মেহরুন। এবার সে সবকিছুই বুঝতে পারে। সেই সময়ে তার একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেত। সেই শিক্ষকের কাছে পড়বে, কিন্তু অঙ্কে 99 পাবে না, এমন ঘটনা বিরল। বাবা মাও ঢালাও করে বাচ্চাদের ব্যাচে ব্যাচে সে শিক্ষকের কাছে পড়তে পাঠায়। তার নাম ছিল হারুন বকশি। সেখানেই একই সাথে পড়তো মেহরুন এবং রুবি। আজ এতদিন পর সেই লাশ খুঁজে পাওয়াতে মেহরুনের ছোটবেলার এক ভয়ঙ্কর স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। মেহরুন, কি হয়েছে তোমার? লাশটা দেখার পরে এমন করছো যে? চলো, আমি তোমাকে সব বলছি। আমি মার্ডারকে চিনি। চেনো? তাহলে এতদিন বলনি কেন? আমি বুঝতে পারছিলাম না। এই লাশটা রুবির। রুবি আমার ছোটবেলার বন্ধু। কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি ধ্রুবকে আসতে বলছি। ওখানে গিয়ে সব কথা হবে। ও বইসা আছে, তোর জন্যই বইসা আছে। এই, কে কে আপনি? তাড়াতাড়ি যা। ইস রে, ফুলের মতো ছোট ছোট মাইয়াগুলোরে যা যা, তাড়াতাড়ি যা, বাঁচাও করে, নইলে ওরা এসে তোরে নিয়ে যাইবো, নিয়ে যাইবো। এই যে, এই শুনুন। আমি যেদিন ওখানে গিয়েছিলাম সেদিনও ওকে দেখেছি। হঠাৎ করে কোত্থেকে আসে, কোথায় যায়, কিছুই বুঝতে পারছি না। আমার আমার সবকিছু এলোমেলো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো।
স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন। মেহেরুন ওনার কি হয়েছে? ইটস ওকে, আপনি ওকে তুমি বলতে পারেন, আপনারা তো কলিগ। না স্যার, আমি যতদূর জানি আপনি অফিসে খুবই ফর্মাল। জীবনে কিছু কিছু ক্ষেত্রে চাইলেই ফর্মাল হওয়া যায় না। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। মেহরুন একটু ফ্রেশ হতে গিয়েছে, আসছে। এই কেসের ব্যাপারেও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিবে, আপনারও শোনা দরকার, তাই আপনাকে ডেকেছি। স্যার আসবো? হ্যাঁ আসুন, প্লিজ বসুন। হ্যাঁ এখন বলেন। ঘটনাটা আজ থেকে অনেক দিন আগে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। রুবি আর আমি নতুন একটা স্যারের কাছে প্রাইভেট পড়তে ভর্তি হই, হারুন স্যারের প্রাইভেট। এই রুবি, চল না আজকের প্রাইভেটটা বাদ দিই। চারতলার মোড়ে নাকি আজকে পাপিট শো দেখাবে। না রে, আজকে প্রথম ক্লাস, মিস করা যাবে না। আর তাছাড়া স্যার নাকি অনেক কড়া, বাড়ির ফোন নাম্বার নিয়ে নিয়েছে। বলেছে প্রত্যেক পরীক্ষার রেজাল্ট টেলিফোন করে মা বাবাকে জানিয়ে দিবে। কি বলিস? হ্যাঁ। আজকে আপনাদের প্রথম ক্লাস। আমি চাই শুরুতেই আপনারা একটা পরীক্ষা দেন, যাতে আমি বুঝতে পারি কাকে কতটুকু ডোজ দিতে হবে। কি টিচার রে ভাই, প্রথম দিনই পরীক্ষা? এই তুই পড়েছিস কিছু? কিচ্ছু পারি না, কি যে পরীক্ষা দিব কে জানে। আরে দূর, বাদ দে তো, যা হবার হবে। বেশি এমন করলে বাসায় বলবো টিচার ভালো পড়ায় না। এসব বলে কোনো লাভ হবে না। স্যার, সরি স্যার। ফাঁকিবাজিটা আপনারা চাইলেও আমার সাথে করতে পারবেন না। ফাঁকিবাজি করলেও সেটা নিজের সাথেই করবেন, কথাটা মনে রাখবেন। আর আপনারা দুইজন আলাদা বসেন। এই, আমি খাতা দিচ্ছি সবাইকে, সময় 20 মিনিট। এরপর ধীরে ধীরে আমরা একরকম স্যারের ভক্তই হয়ে গেলাম। অসম্ভব ভালো পড়াতেন তিনি। প্রথম দিন তাকে দেখে যে ধারণা হয়েছিল সেটা একেবারে বদলে যায়। আমরা বাসার সব কথা গিয়ে স্যারের কাছে বলতাম। সে এমনভাবে আমাদের বিশ্বাস অর্জন করে নিয়েছিল। কিন্তু একদিন ক্লাসের পর আজকের ক্লাস শেষ, ছুটি। এই মেহরুন, শোনো। জি স্যার। তুমি একটু থাকো আমার সাথে, তোমার সাথে একটু কথা আছে। কিন্তু স্যার, আজকে তো আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, বাসায় মিলাদ আছে। আরে পড়াশোনার চেয়ে তো সেসব জিনিস জরুরি না, তাই না? কিন্তু আমি তো সব হোমওয়ার্ক জমা দিয়ে দিছি। না সেটা ঠিক আছে, কিন্তু আমি কিছু স্পেশাল নোট বানিয়েছি আমার কিছু স্পেশাল স্টুডেন্টের জন্য, যাদের কাছে আমার এক্সপেকটেশন অনেক বেশি, বুঝতে পারছো? এজন্যই তোমারে থাকতে বলতেছি। মেহরুন চল, যাবি না? ও একটু দেরিতে যাবে, তুমি যাও। ও ঠিক আছে স্যার। বসো। স্যার, ওই নোটসগুলো একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো, মা তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। আরে সমস্যা নাই, আমি তোমার বাসায় টেলিফোন করে দেব। তুমি চলো, ওই পাশের রুমে চলো। পাশের রুমে কেন স্যার? আরে চলো না, নোটগুলো ওই রুমেই আছে। এতগুলো আনতে আনতে অনেক সময় লেগে যাবে, তুমি চলো, সমস্যা নাই। আচ্ছা স্যার। তুমি বসো না, এভাবে বসছো কেন? আরামে বসো না। না স্যার, আমি ঠিক আছি। আহা, আমার কাছে লজ্জা কিসে? দেখি আমি একটু মেসেজ করে দিই, দেখবা সব মাথা ব্যথা চলে গেছে। না স্যার, আমি বাসায় যাব। যাবে তো, আমি দিয়ে আসবো তোমাকে। স্যার কি করছেন? আরে কিচ্ছু হবে না। স্যার ছাড়েন, আমি বাসায় যাব। না, আরে না। এরপর আমি সেখান থেকে পালিয়ে যাই। এরপর আমি আর কোনোদিন পড়তে যাইনি। সে সময় ভয়ে আমি কাউকে কিছু বলতে পারিনি, বাসায়ও কিছু বলিনি।
আমার ট্রমার মতো হয়ে গিয়েছিল। এরপর কিছুদিন পর বাবারও পোস্টিং হয়ে যায়, আমরা সেখান থেকে চলে আসি। তাহলে রুবির মানে তোমার বন্ধুর কথা? বেশ কয়েক মাস পর রুবির বাড়ি থেকে ফোন এসেছিল। রুবিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও আজও রুবিকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজ যখন খুঁজে পাওয়া গেল, আমি ভেবে অবাক হচ্ছি, রুবির জায়গায় তো আমিও হতে পারতাম। কি সব উল্টাপাল্টা কথা বলছো? স্যার, আমি ইনভেস্টিগেট করে জেনেছি প্রত্যেকটা মার্ডারের সাথেই এই টিচার, কোচিং এসবের একটা সম্পর্ক আছে। ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা মেহরুন, তোমার কি তার চেহারা মনে আছে? ওই চেহারা আমি কি করে ভুলে যেতে পারি? প্রত্যেক রাতের স্বপ্নে আমাকে এসে সে ভয় দেখায়। স্বপ্ন? যাই হোক, আমার খুব ভালো করেই মনে আছে। ঠিক আছে ধ্রুব, আপনি আজকেই স্কেচ করানোর ব্যবস্থা করুন। মেহরুনের কথা মতো একটা স্কেচ করিয়ে দেশের সবগুলো থানায় পাঠিয়ে দিন। যত দ্রুত সম্ভব আমি ওই লোককে চোখের সামনে দেখতে চাই। ওকে স্যার। আজকে না করে স্কেচটা কাল করালে হয় না? আজ আমার শরীরটা ভালো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকেই করাবো। ধ্রুব? জি স্যার, আমি তাহলে কাল সব ব্যবস্থা করছি। এখন শরীরটা একটু ভালো লাগছে? এখন একটু ভালো। তুমি আজও আমাকে একসেপ্ট করতে পারোনি, তাই না? এসব কি বলছো তুমি? সেই ছোটবেলা থেকে একটা ভয়, একটা যন্ত্রণা তুমি পুষে নিয়ে বেড়াচ্ছ একা। আমাকে একটা বারও বলার প্রয়োজন বোধ করনি? না সাজিদ, যতদিন তুমি স্বপ্ন দেখে চমকে উঠেছো, আমি কতবার জিজ্ঞেস করেছি, তুমি কোনোদিন কিছু বলনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম সাজিদ। এই কথা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি। আমি ভেবেছিলাম বলতে পারবো না, কিন্তু রুবির লাশ। আচ্ছা, ধ্রুব নিশ্চয়ই এই কথা জানে? ছি সাজিদ, এই সময়ও তুমি এসব কথা ভাবতে পারছো? আমার মেন্টাল কন্ডিশনটা তুমি একবারও ভাবছো না? আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। যেখানে আমি বারবার বলছি আমি আজ পর্যন্ত এই কথা কাউকে বলিনি। বললে তো তোমাকে বলতাম। সবাই আর ধ্রুব তো এক না। এনাফ ইজ এনাফ। এই বিষয়ে এক মুহূর্ত কথা বলার মতো অবস্থা আমি নেই। আমি এখন একা থাকতে চাই। মেহরুন, মেহরুন, আই এম সরি, দরজাটা খোলো প্লিজ। আমি একটু একা থাকতে চাই। আমি বলছি তো সরি। সাজিদ প্লিজ লিভ মি অ্যালোন। সাজিদ, আমি তো বলেছি আমার ভালো লাগছে না। কি হয়েছে সাজিদ? আরে বাইরে তো কেউ নেই। কে কে? সাজিদ, কথা বলছো না কেন? দেখো সাজিদ, আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। কেমন আছো মেহরুন? দরজা খোলো সাজিদ, খোলো। সেদিন পালায়ে গেছিলি, এইবার আর পালাইতে দিব না। আপনি আপনি এখানে আসলেন কি করে? আমি সব জায়গায় যাইতে পারি। কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। না, আমার কাছে আসবেন না। না, কাছে আসবেন না বলছি। আমার কাছ থেকে পালানোর কোনো রাস্তা নাই। সাজিদ, সাজিদ। আজকে আসি, কাল আবার আসবো। মেহরুন, মেহরুন কি হয়েছে? সাজিদ, সাজিদ আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। কে মেরে ফেলবে? হারুন স্যার। হারুন স্যার? কি বলছো? হ্যাঁ, বিশ্বাস করো আমার কথা। ওই যে ওই ঘরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হও, চলো আমার সাথে চলো। না, আমি যাব না। আমি যাচ্ছি তো তোমার সাথে, চলো। কই কেউ নেই তো?
আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো প্লিজ। ও আমাকে ছাড়বে না। ও ও কাল আবারও আসবে। তুমি এইসব নিয়ে অনেক বেশি স্ট্রেসড, তাই এমন হচ্ছে মেহরুন। আচ্ছা, আমরা কাল এইসব নিয়ে কথা বলি। এখন চলো তুমি আমার সাথে, চলো। পরের দিন হারুন স্যারের স্কেচ বানানো হলো, সমস্ত যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়া হলো। তখনও কোনো আপডেট আসেনি। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহে প্রত্যেক রাত মেহরুনের জন্য কাল হয়ে আসে। কখনো ওয়াশরুমের আয়নায়, কখনো ঘুমের মাঝে ঠিক মাথার কাছে, কখনো আবার রান্নাঘরের তাকের উপর সেই বিভৎস চেহারাটা দেখতে পায় মেহরুন। প্যারানর্মাল কোনো কিছু মেহরুন একেবারে বিশ্বাস করে না এমন নয়। ছোটবেলা থেকে স্বপ্নে বারবার নিজের বন্ধু রুবিকে দেখা, ওর ভয় সবকিছু মিলিয়েও জানে নিশ্চয়ই কোথাও না কোথাও যুক্তির বাইরেও কিছু আছে। কিন্তু সে এটা বুঝতে পারছে না, একটা জীবন্ত মানুষকে সে কেন বারবার এভাবে দেখছে। হারুন স্যার তো মারা যায়নি, তাহলে প্রতি রাতে যাকে সে দেখছে সে কে? মেহরুন অনেকটা উন্মাদের মতো হয়ে গেছে। অফিসেও যাচ্ছে না বেশ কয়েকদিন হলো। সে শুধু অপেক্ষায় আছে কবে সেই নরপিশাচের খোঁজ পাওয়া যাবে, কবে তাকে চোখের সামনে দেখতে পাবে সে। অপেক্ষা করতে করতে প্রায় 10 দিন কেটে যায়। তারপর একদিন হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? আমি বাসায়। তুমি কি এক্ষুনি অফিসে আসতে পারবে? এক্ষুনি? কেন, কি হয়েছে? একটা ভালো এবং খারাপ খবর আছে, ফোনে বলতে পারছি না। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আসছি। আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো। কি হয়েছে? তোমার সেই স্যারকে খুঁজে পাওয়া গেছে। কি বলছো? কোথায়? আছে, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি বলছি সব। কি হয়েছে একটু তাড়াতাড়ি বলো না। খারাপ খবরটা হচ্ছে হি ইজ ডেড। হোয়াট? হি কমিটেড সুইসাইড। সুইসাইড? হ্যাঁ, ধ্রুব বলেন, আপনি যেহেতু স্পটে ছিলেন। আমরা গতকাল একটা ফোন পাই নরসিংদী থেকে। সেখানকার একজন বাড়িওয়ালা ফোনটা করেছেন। উনি পেপারে ছবি দেখে ফোন করেছেন। উনি বলছেন এই লোকটা ওনার বাড়ি ভাড়া নিয়েছে মাসখানেক হলো, কিন্তু গত 7-8 দিন ধরে তাকে কেউ বেরোতে দেখেনি ঘর থেকে। ঘর থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছিল। তখন তারা দরজা ভেঙে ঢুকে দেখে লাশ সিলিং এর সাথে ঝুলছে। ও মাই গড! ডেড বডির হাতের আঙ্গুলগুলো কাটা ছিল, ঠিক যেমন তার ভিকটিমদের ছিল, কিন্তু আশেপাশে কোথাও কোনো ওয়েপন পাওয়া যায়নি। তাহলে? ঠিক বোঝা যাচ্ছে না, তবে আমি ড্রয়ার সার্চ করার সময় এই ডায়েরিটা পেয়েছি। প্রথম পেজটা খুলেই তোমার নাম চোখে পড়লো, তাই আমি আর পুরোটা খুলিনি। আমার নাম? হ্যাঁ, ডায়েরির ওপরে লেখা ছিল, আমি জানতাম মেহেরুন, একদিন আমার কাছ পর্যন্ত তুমি পৌঁছাবা। পাপের ঘরা পূর্ণ হইলে মানুষের সব রাস্তা বন্ধ হয়ে যায়। আমিও আর পালাইতে চাই না। এই ডায়েরিতে আমি আমার সব লিখে যাইতেছি, যেগুলো এখন পর্যন্ত শুধু রহস্য। দেখি ডায়েরিটা। না, ডায়েরিটা আমাকে দাও। আমার জন্য যেহেতু এটা আমি পড়তে চাই। কি দরকার মেহরুন, বাদ দাও না, এমনিতেই তোমার শরীরের অবস্থাটা তেমন ভালো না। না, ডায়েরিটা আমার পড়ার দরকার আছে। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ডায়েরিটা তুমি আমার সামনে পড়বে, একা একা পড়তে পারবে না। আচ্ছা ঠিক আছে। স্যার, আমি উঠি তাহলে। লাশটাকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আরে, আপনি কোথায় যাচ্ছেন? আপনিও বসুন, আপনি তো এই কেসটা শুরু থেকে দেখছেন। বসুন। মেহরুন, পড়ো। আমি আমার জীবনে বহুত পাপ করছি। অবশ্য সবারই একটা নেশা থাকে, কারো সিগারেটের নেশা, কারো মদের নেশা, কারো আবার অন্য নেশা। সেই দিক থেকে চিন্তা করলে সবাই পাপী, কিন্তু আমার নেশাটা আরো ভয়ঙ্কর। আফিমের নেশার চেয়েও বেশি ভয়ঙ্কর। এই নেশা আমি ছাড়তে পারি নাই। ওরা বহুত চেষ্টা করছে, কিন্তু পারে নাই। ছোট ছোট মেয়ে মানুষ দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমার কি হয় আমি নিজেও জানি না। তোমার আগেও আরো বহুত মেয়েদের আমি
আসলে খেয়েছি। সেসবের সবগুলোর নামও মনে নাই। তাদের একদিন না একদিন খুঁজে পাওয়া যাবে সেইটা আমি জানতাম, কিন্তু সেইটা যে আমারই প্রিয় ছাত্রী করবে সেইটা ভাবি নাই। যাই হোক, রুবির লাশটা পাওয়ার পরে নিশ্চয়ই তোমার মন খুব খারাপ হয়েছে। কি করব বলো, আমি তো চেষ্টা করি এইসব না করতে, কিন্তু নেশা, মাথায় যখন নেশা উঠে, রুবির ঘটনাটাই তাইলে শোনাই তোমারে। এই সবাই শোনো, সামনে কিন্তু ফাইনাল পরীক্ষা। তোমরা সবাই ভালো করে পড়বে। আমার এখান থেকে কেউ 80-র নিচে পেলে কঠিন শাস্তি দেয়া হবে। যাও তাহলে আজকে। রুবি, জি স্যার। তোমার বন্ধু কোথায়? ওরা তো নেই স্যার, চলে গেছে এখান থেকে। চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে? আমি ঠিক জানি না, ওর আব্বুর বদলি হয়ে গেছে, ওরা ওখানে চলে গেছে। তাই নাকি? কই, আমাকে তো কিছু বললো না। মেহেরুনের কি জানো হয়েছে, ও কারোর সাথে কথা বলে না, আমাদের সাথে বিকেলে খেলতেও বের হয় না এখন আর। ও, তা তোমাকে কিছু বলেছে নাকি? না, আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও কিচ্ছু বলে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো রুবি, তুমি কি যেন একটা সমস্যার কথা বলছিলে ক্লাসে? হ্যাঁ স্যার, ওই সেকেন্ড চ্যাপ্টারটা আমি ঠিক বুঝতে পারছি না। আরে ওটা তো সবচেয়ে সহজ চ্যাপ্টার। আচ্ছা তুমি এক কাজ করো, আজকে বিকেলের পর তুমি একবার আসো, আমি সব বুঝিয়ে দেব। বিকেলের পর? কিন্তু স্যার, বিকেলে তো আপনার এখানে কোনো ব্যাচ থাকে না। আহা, ব্যাস থাকবে কেন, স্পেশালি আমি তোমাকে দেখিয়ে দেব। তুমি চলে এসো। স্যার আসলে বিকেলের পর তো এত কথা না, আজকে বিকালের পর চলে আসবা। শোনো, স্পেশাল সাজেশন আছে আমার কাছে, কাউকে বলবা না, চুপচাপ চলে আসবা, দিয়ে দেব। ঠিক আছে স্যার। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. হো, চলে এসেছো, এসো এসো। স্যার আমি তাড়াতাড়ি বাসে যাব, মাকে বলে আসিনি তো। আহা, সেসব পরে হবে, তোমার মার সাথে আমি কথা বলবো, কোনো সমস্যা নেই। তুমি আসো আমার সাথে, আসো আসো। না স্যার, আমি এখানেই বসি। আরে এইখানে বসবা কেন, চলো না আমার রুমে চলো, ওইখানে সব গোছানো আছে, চলো চলো। এইখানে আমার ভালো লাগছে না, আমি আজকে যাই, পরে এসে নিব। কেন ভালো লাগছে না কেন? আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? মানে ভালো। আমারও কিন্তু তোমাকে খুব ভালো লাগে। স্যার কি করছেন এসব? আরে স্যার, আমি বাসায় যাব স্যার, আমাকে ছেড়ে দেন। বাসায় যাবে? আমার এখানে কিছুক্ষণ থাকো, ভালো লাগবে। না না স্যার, আমি বাসে যাব স্যার, না ছাড়েন। চুপ, একদম চিল্লাবা না। এটা দেখছো, চিল্লাইলে এটা দিয়ে হাতে পায়ে রক কাটা দিব। স্যার কি করছেন? ছাড়েন আমাকে, ছাড়েন, আমি বাসে যাব। চুপ, একদম চুপ। স্যার দয়া করেন আমার বাসে যাইতে দেন। চুপ কইলাম, একদম চুপ। আম্মু, না স্যার, ছাড়েন আমাকে, না। আম্মু, এইসব কি করতেছেন আপনি? জহির, তুমি এখানে ঢুকলা কিভাবে? বাইরে থেকে চিল্লাচিল্লি শব্দ শুনছি, কি করতেছেন আপনি? কাউরে বললে কিন্তু কপালে খারাপ আছে। বলবো না মানে? দেখি সরেন। আরে আরে, এটা তো রুবি। রুবি মা, এ কি করছেন আপনি? এই, এই। আহ!
জহিরকে মারতে চাই নাই, নিজের কপাল নিজেই নিয়ে আসছে। আমার কি করার বলো? মারার পর আমি হাতের আঙ্গুলগুলা কেন কাটি জানো? আঙ্গুলগুলা দিয়ে খামচা খামচি করে। একবার তো একটা কি যেন নাম মনেই নাই, আমার চোখের ভেতর আঙ্গুল ঢুকায় দিল। তাই মারার পরে আঙ্গুলগুলা কেটে দিই আর পেটটাও ছিঁড়ে দিই। সেটার অবশ্য কোনো কারণ নাই, এমনি ভালো লাগে। রুবির লাশটা মাটিতে পুঁতে ফেললাম, যেটা সবসময় করি। আর জহিরের লাশটা একটা উটকো ঝামেলা, সেটাকে বস্তায় ভরে নদীতে ফেলে দিলাম। সেই জন্য ওর লাশটা এখনো পাও নাই। ভেসে যে কই গেছে কে জানে। রাতে বাড়িতে ফিরে অপেক্ষা করলাম, আমি জানতাম আসবে। মারার পর 40 দিন খুব জ্বালাতন করে, পরেও করে, তবে সেইটা এত বেশি না। বেশি জ্বালাতন করিস না। আহা, যা তো, আজকে আমি খুব ক্লান্ত। তুই মানুষ না, পিশাচ। তুই মরবি, তুইও মরবি। পিশাচেরা মরে না। এর পরেও অবশ্য আরো অনেক জনেরই এমন অবস্থা হয়েছে। আমি জানতাম একদিন না একদিন আমি ধরা পড়বই, কিন্তু আমার মৃত্যু কিভাবে হবে আমি কোনোদিন ভাবিনি, জানিও না। তবে বুঝতে পারছিলাম মৃত্যু ঘনিয়ে আসছে আমার দিকে। সেদিন রাতে আমি বাসায় ঘুমাচ্ছিলাম, হঠাৎ কান্নার শব্দ। আমি সব সময়ের মতোই ভেবেছিলাম, কিন্তু কে তুই? কোনটা? আর কত ঘুমাবি? এই কে? নাম বল। তোর শেষ সময় ঘনায় আসছে। আমার শেষ সময়? আমাদের সবার লাশ পাওয়া গেছে। আমাদের একেবারে যাওয়ার সময় হয়ে আসছে। যা, আমারে বিরক্ত করিস না। তোকে না নিয়ে তো আমরা যাব না। আমি জানি কাল রাতে ওরা আবার আসবে, তারপর কি হবে আমি জানি না। আমি যদি নাও থাকি তবু তোমাকে কিন্তু আমি ছাড়বো না মেহেরুন। তোমার গায়ের গন্ধ নেয়ার জন্য আমি এত বছর ধরে বসে আছি, কত খুঁজেছি, কোথাও পাইনি। একমাত্র তুমি আমার হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়েছিলে। তোমাকে না পেলে আমার কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি আসবো মেহেরুন, আমি আসবো, আমি আসবো। মেহেরুন, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি লাশটা একবার দেখতে চাই। না মেহেরুন, এই কেসে আমি আর তোমার কোনো রকম ইনভলভমেন্ট চাচ্ছি না। প্লিজ, লাশটা আমাকে একবার দেখতে দাও। না, মানে আমি বলতে চাইছি স্যার যেটা বলেছেন সেটা করাই বোধহয় ভালো হয়। মেহেরুন, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো তোমার সাথে। তুমি বাসায় যাও, আমি আসছি। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো যে সে সুইসাইড করেনি, আর তার হাতের আঙুলগুলো কেটেছে ওরা। আহা মেহেরুন, কেন এখন এসব নিয়ে ভাবছো? তুমি বাসায় যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো।
আসছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। এখনো শিক্ষা হয়নি তোর? তুই মানুষ না, তুই একটা জানোয়ার। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা আমার জীবন থেকে। তোমাকে না নিয়ে গেলে তো আমার কাজ শেষ হবে না। কি করে যাই? খবরদার আমার কাছে আসবি না। কতদিন পর। না, চলে যা, চলে যা এখান থেকে। যাবো তো যাবো, চলো চলো একসাথে যাবো। কি ব্যাপার, দরজা খুলছে না কেন? চাবিটা এই তো পেয়েছি। মেহরুন, মেহরুন কোথায় গেলে? মেহরুন, এই যে তুমি এখানে বসে আছো। আমি কতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, দরজা খুলছো না কেন? কি হলো, শরীর খারাপ? তাহলে এভাবে মাথা নিচু করে বসে আছো, কোনো কথাও বলছো না, দরজাও খুলছো না। কি হয়েছে মেহরুন? এই মেহরুন, মেহরুন কি হয়েছে তোমার? মেহরুন না, আমি 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 কে? আমি হারুন স্যার। মেহরুন কি বলছো এইসব? এভাবে কথা বলছো কেন? আরে নিয়ে যাবই, আমি নিয়ে যাবই। মেহরুন, মেহরুন প্লিজ একটু শান্ত হও মেহরুন, প্লিজ। হ্যালো। জি স্যার বলুন। সরি এত রাত আপনাকে ডিস্টার্ব করার জন্য। না না স্যার, ইটস ওকে, বলুন স্যার, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। মেহরুন। মেহরুন? কি হয়েছে মেহরুনের? আপনি একটু আমার বাসায় আসতে পারবেন এখনই? ওকে স্যার, আমি এখনই আসছি। সবই তো শুনলেন, এখন আমি আসলে বুঝতে পারছি না কি করব। স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন প্লিজ। মানে স্যার মেহরুনের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, সেটা তো আপনি জানেন। আপনাদের একটা প্রেমের সম্পর্ক ছিল, আমি সবই জানি। না মানে স্যার। ইটস ওকে, আমার কাছে লুকানোর দরকার নেই। তারপর বলুন। স্যার সেই সময় ওর এসব সমস্যা নিয়ে একজনের সাথে কথা বলেছিলাম। সে তখন একটা পানি পড়া দিয়েছিল, সেটা দিয়ে কিছুদিনও ভালোও ছিল। আমি কি তার সাথে আরেকবার কথা বলে দেখব? যেটা ভালো মনে হয় করেন। আমি শুধু মেহরুনকে সুস্থভাবে ফিরে পেতে চাই। ঠিক আছে, আমি তাহলে কালই ওখানে যাব। ধ্রুব পরের দিনই সেই হুজুরের কাছে গেল। হুজুর সব কথা শুনে কিছুটা গম্ভীর হয়ে গেলেন। সে একটা সমাধানও বললেন। যতগুলো লাশ পাওয়া গেছে সবগুলো লাশ এবং হারুন মাস্টারের লাশের একসাথে জানাজা পড়িয়ে একই সাথে দাফন করতে হবে। তিনি এও বললেন হারুনের প্রেতাত্মা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তাকে সরানো মুশকিল, কিন্তু তিনি যেই সমাধান বলেছেন সেটা করলে হয়তো সম্ভব হতে পারে। কেসটা যেহেতু ততদিনে সলভড হয়ে গেছে, তাই অনেকগুলো লাশ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দাফনও হয়ে গেছে। সেই লাশগুলোকে আবার তোলা হলো, লাশগুলোর একসাথে জানাজা পড়িয়ে দাফন করানো হলো, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। মেহরুনের অবস্থা দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। এমন একদিন দরজাটা খুলুন। কে? কি আপনি? আমি জহির। জহির? আমি মেহরুনকে বাঁচাতে এসেছি। ও কোথায়? মেহরুন মানে উপরের ঘরে। মেহরুনের কিচ্ছু হবে না। মেহরুন। কে? আমি জহির। ওঠো, তোমার কিচ্ছু হবে না।
ওকে আমি নিয়ে যাব। আমাকে বাঁচান চাচা, আমাকে বাঁচান। সেদিন আমি রুবি মাকে বাঁচাতে পারিনি, কিন্তু আজকে তোমারে বাঁচাবো আমি। তুই আবার এসেছিস? তোর এত সাহস? তোর আজ শেষ দিন। আমার শেষ? আমার শেষ? তোর শেষ আজকে। সেদিন কেমনে কচু কাটা করছিলাম তুই ভুলে গেলি? না, আমি বলি নাই, কিচ্ছু বলি নাই, আমি কিচ্ছু না। হেই স্যার, স্যার, জহির এসে হারুন মাস্টারের শরীরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। কি যে বিভৎস সে দৃশ্য! বেঁচে থাকতে যা সে করতে পারেনি তাই হয়তো করল। এরপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে মেহরুনের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। মেহরুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। অনেক চেষ্টা করেছে জহিরের লাশটা খোঁজার, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। জহির হয়তো এখনো আছে কোথাও, হারুন মাস্টারের মতো নরপিশাচদের খুঁজে বেড়াচ্ছে। এই পৃথিবীতে কত রহস্যময় ঘটনাই তো ঘটে, মেহরুনের ঘটনাও তাই ছিল। তবে এখন আর মেহরুন কোনো দুঃস্বপ্ন দেখে না। তবে মাঝে মাঝে একটা সুন্দর স্বপ্ন দেখে। দেখে রুবি আরো অনেকগুলো বাচ্চার সাথে সে খেলছে, হাসছে, অনাবিল হাসি। কুয়াশা, brought to you by Igloo Ice Cream.